মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. নমস্কার বন্ধুরা, আমি রয়েছি দিব্যেন্দু, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচুর স্ট্রিট। 38A বিচুর স্ট্রিটে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে এক হাড় হিম করা ভৌতিক কাহিনী, রক্তাক্ত কামিনী। গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। শ্রোতা বন্ধুরা, গল্পে যাবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, রক্তাক্ত কামিনী। শাকটা বাজিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে থেকে জ্বলন্ত প্রদীপটা হাতে নিয়ে পূর্ণিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে উঠানে আসলো। উঠানের মাঝখানে তুলসী মঞ্চে প্রদীপটা রেখে দুটো হাত জড়ো করে যেই প্রণাম করতে যাবে, অমনি পিছন দিক থেকে একটা বলিষ্ঠ হাত এসে পূর্ণিমার মুখটা চেপে ধরে। পূর্ণিমা ভয়ে চমকে ওঠে। বলিষ্ঠ হাতের চাপটা এতটাই বেশি ছিল যে সে কোনো কথা বলতে পারল না। ভয়ে ভয়ে পূর্ণিমা পিছন ফিরতেই দেখে তার দেওর সায়ন দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে একটা ক্রূর ও শয়তানি হাসি খেলা করছে। সায়নকে পিছন দিক থেকে মুখ চেপে ধরে থাকতে দেখে পূর্ণিমা ইশারায় জিজ্ঞাসা করল সে কি চায়। পূর্ণিমার ইশারা বুঝতে পেরে সায়ন পূর্ণিমাকে তার বুকের আরো কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে শীতল কণ্ঠে বলে, বৌদি, তুমি এখন একদম চিৎকার চেঁচামেচি করে আমার কাছে বাধা সৃষ্টি করবে না বলে দিলাম। তুমি যদি এক ফোঁটাও চিৎকার চেঁচামেচি করেছো না, আমি কিন্তু দাদাকে সব বলে দেব। দাদার মা বাড়িতে না থাকাকালীন তুমি আমার সঙ্গে প্রতিদিন কি কি অসভ্যতা আমি করেছো সব। সায়নের শীতল কণ্ঠের হুমকি শুনে পূর্ণিমা ভয়ে কিছু বলল না, কেবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। এরপর সায়ন বেশি দেরি না করে পূর্ণিমাকে হিড় হিড় করে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়। তারপর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে পূর্ণিমাকে এক ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দেয়। তারপর সায়ন তার পরনের সব পোশাক আশাক খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে নগ্ন অবস্থায় পূর্ণিমার শরীরের ওপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। পূর্ণিমার পরনের শাড়ি ব্লাউজ টেনে টেনে এক হাত দিয়ে খুলতে থাকে, আর অন্যদিকে তার ঠোঁট দিয়ে পূর্ণিমার লাল নরম ঠোঁটে চুম্বন করতে থাকে। পূর্ণিমা সায়নের এই পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে বিছানার উপর কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে, আর অন্য দিক থেকে সায়ন পূর্ণিমাকে নগ্ন করে তার পুরুষাঙ্গটা পূর্ণিমার গোপনাঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে পূর্ণিমাকে ঝাঁকাতে শুরু করে। পূর্ণিমার উদ্দেশ্যে নেশাতুর গলায় বলে, বৌদি, তোমার এই সুন্দর শরীরটায় কি এমন আগুন আছে যে ভোগ করে আমার দেহে শোক মেটে না প্রতিদিন? সায়নের প্রশ্নের প্রতি উত্তরে পূর্ণিমা কিছু বলতে পারে না, শুধু ব্যথায় যন্ত্রণায় কাঁদে নীরবে। মাত্র 2 মাস হল কৌশিক বকুলগঞ্জে শিবনাথ প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে। বিদ্যালয়ের কাছাকাছি বিদ্যালয়ের বাংলা শিক্ষক নিহার রঞ্জন চৌধুরীর বাড়িতে খুব কম দামের মধ্যে একটা ঘর ভাড়া পেয়ে যায়। কৌশিক নিহার রঞ্জন বাবুর বাড়িতে থাকাকালীন ও বিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন নিহার রঞ্জন বাবুর মেজ মেয়ে পূর্ণিমার সঙ্গে
আলাপ হয়। তারপর দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর যে কখন দুজন দুজনের প্রেমে পড়ে যায় তারা নিজেরাও জানে না। তারপর দুই বাড়ির লোক কৌশিক ও পূর্ণিমার মধ্যে প্রেমের সম্পর্ক জানার পর ওদের ধুমধাম করে বিয়ে দিয়ে 4 হাত এক করে দেয়। কৌশিকের সঙ্গে বিয়ে হওয়ার পর পূর্ণিমা বর্ধমানের পঞ্চম গ্রামে কৌশিকের গ্রামের বাড়িতে চলে আসে ও কৌশিকের সঙ্গে সুখে ঘর সংসার করতে থাকে। পাড়ার 3 মাথার মোড়ে বড় বটগাছতলায় সিগারেটে টান দিতে দিতে রবি সায়নকে বলে, তোর বড় বৌদিটাকে না আমার যা লাগে রে ভাই সায়ন, দেখে মনে হয় যেন তোর বৌদিটাকে কামড়ে কামড়ে খায়। কি সুন্দর ডাবকা কাশ্মীরের আপেলের মতো চেহারা, আর নরম তুলতুলে তেল চকচকে গায়ের চামড়া রে। রবির কথা শুনে বোতলের তলায় থিতিয়ে থাকা শেষ মদটুকু গলাধকরণ করে বটগাছের পাশের ঝোপের ভেতরে মদের বোতলটা ফেলে দিয়ে সায়ন নেশাতুর গলায় রবিকে বলে, ঠিক বলেছিস রবি ভাই, আমার বড় বৌদিটাকে হেব্বি দেখতে। দেখলেই যেন ওর এই সুন্দর মাখনের মতন নরম শরীরটাকে আমার ভোগ করতে ইচ্ছে করে সবসময়। সায়নের কথা শুনে রবি বলে, এই শোন না সায়ন, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? সায়ন প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে এনে সেটা জ্বালিয়ে 2 বার সিগারেটে টান মেরে রবির দিকে তাকিয়ে বলে, কি কথা বল শুনি। এই বলছি, তোর বাড়িতে তোর দাদার মা না থাকলে, বৌদি একা থাকলে আমাকে বলিস না একদিন, আমি গিয়ে তোর বৌদির সুন্দর শরীরটাকে ভোগ করে আসবো আর আমার শরীরের খিদে মেটাবো। উফ, কতদিন হয়ে গেল একটা মেয়ে মানুষের শরীর ভোগ করিনি। মানুষই যাও বা ছিল 1 মাস আগে, আমি চাকরি পাচ্ছি না দেখি সেও আমার মুখে লাথি মেরে চলে গেল। তার তুই শালা একাই আমার ফুলটুসি বৌদির দেহ ভোগ করবি? আমাকেও তোর লাইনে নিয়ে ভাই। আমিও যে ওই মেয়ে ছেলের সুন্দর শরীরটাকে ভোগ করার জন্য সে কবে থেকে অপেক্ষা করে আছি রে। আমি কি বারণ করেছি তোকে সায়ন? আয়, তুইও আমার লাইনে চলে আয়, দুজনে একসঙ্গে মালটাকে ভোগ করা যাবে। কিন্তু এর মধ্যে তোর বৌদি বাড়িতে একা কবে থাকবে তুই কিছু জানিস? না, জানি না, জানলে তোকে জানিয়ে দেবো অবশ্যই। সায়নের এই কথা শেষ হতেই পকেটের ভিতরে মোবাইল ফোনটা বেজে ওঠে। সায়ন পকেট থেকে ফোনটা বের করে নিয়ে দেখে মা ফোন করেছে। মায়ের ফোনটা ধরতেই সায়নের মা গায়ত্রী দেবী ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো, এই সায়ন বাবা, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি আয়। এই তো পাড়া 3 মাথার মোড়ে বট গাছের তলায় দাঁড়িয়ে রবির সঙ্গে আড্ডা দিচ্ছি। কেন মা, তাড়াতাড়ি বাড়ি ফিরবো কেন, কি হয়েছে? হ্যাঁ, কিছু না, আসলে আজ তো রোববার, কাল সোমবার। তোর দাদা বকুলগঞ্জে স্কুলের কাজে ফিরে যাবে, তাই বৌমা বাড়ির সবার জন্য আজ রাতে লুচি আর পাঁঠার মাংসের কষা আর শিমুয়ের পায়েস বানিয়েছে গরম গরম। তুই যদি আসতিস তাহলে গরম গরম খাবারগুলো খেতে পারতিস, নইলে তো পরে ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সায়ন গায়ত্রী দেবীর ফোনটা কেটে দিয়ে রবির দিকে তাকিয়ে বলে, শোন ভাই রবি, এই মঙ্গলবার আমি বাড়িতে একাই থাকবো। হ্যাঁ, সঙ্গে আমার সুন্দরী বড় বৌদিও থাকবে। মা যাবে কাল বিকেলে মাসির বাড়ি, 3 দিন বাড়ি থাকবে না। এই সুযোগে আমাদের কাজটা কিন্তু হাসিল করে নিতে হবে ভাই, বলে দিলাম বৌদির থেকে। তাই নাকি? বাহ, এই তো সুযোগ রে। তাহলে সেই দিন তোর ফুলটুসি বৌদিটাকে নিয়ে খেলা হবে বস, বিছানার ওপরে। একদম গুরু, সেদিন আমার ফুলটুসি বৌদিটাকে নিয়ে আমরা দুজন কষিয়ে জমিয়ে খেলবো একবারে বিছানার ওপর। স্নান করে নগ্ন বুকের উপর সাদা টাওয়েলটা জড়িয়ে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে ঘরের
আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুলগুলোকে মুছছিল পূর্ণিমা। হঠাৎ পিছন দিক থেকে একটা পুরুষের বলিষ্ঠ দুটো হাত এসে পূর্ণিমার টাওয়ালের ওপর দিয়ে স্তন দুটোকে চেপে ধরে কচলাতে শুরু করে। উফ, আহা বৌদি, তোমার এই সুন্দর দেহখানি কি সুন্দর মাখনের মতো নরম। উফ, আমাকে দেবে? আমি নিয়ে খেলবো। হ্যাঁ, দেবে আমাকে? দেবে? পূর্ণিমা আয়নার দিকে তাকিয়ে সায়নের বন্ধু রবিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতে দেখে। রেগে গিয়ে রবির গালে একটা ঠাস করে থাপ্পড় মারে সে। তারপর বলে, এ কি রবি, তুমি তুমি কি করছো আমার সঙ্গে? ছাড়ো, ছাড়ো আমাকে, রবি আমাকে ছাড়ো বলছি। দরজা বন্ধ ছিল, তুমি ঘরে ঢুকলে কি করে? আমাকে ছাড়ো রবি। বৌদি, আজ যখন তোমাকে একা বাঘে পেয়েছি, আর তো তোমাকে সহজে ছাড়ছি না। এই কথা বলে রবি পূর্ণিমার গায়ে জড়ানো টাওয়ালটাকে এক টান মেরে খুলে নেয়। পূর্ণিমাকে পুরো নগ্ন করে এক ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। পূর্ণিমা বিছানার উপর ছিটকে পড়তেই রবি তার পরনের সব জামা কাপড় খুলে নগ্ন হয়ে পূর্ণিমার ভিজে শরীরের উপর ঝাঁপিয়ে পড়তেই পূর্ণিমা এক হাত দিয়ে রবির গালে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। কিন্তু রবির সঙ্গে পূর্ণিমা পেরে ওঠে না, কারণ ততক্ষণে সায়ন এসে পূর্ণিমার দুই হাত চেপে ধরেছে পিছন দিক থেকে। অন্যদিকে রবি তার ঠোঁট ও লালায়িত জিভ দিয়ে পূর্ণিমার সারা শরীরে বোলাতে শুরু করে। মাঝে মাঝে পূর্ণিমার গোল নিটন স্তন যুগলকে কচলাতে থাকে আর জিভ বোলাতে থাকে। পূর্ণিমা রবির এই আদর সহ্য করতে না পেরে কাটা ছাগলের মতো ছটপট করতে থাকে আর চাপা স্বরে চিৎকার করে ওঠে, রবি, রবি প্লিজ আমাকে ছাড়ো, আমার খুব ব্যথা লাগছে রবি, প্লিজ আমাকে, আমার সাথে এরকম করো না রবি, আমাকে ছেড়ে দাও। পূর্ণিমাকে ওইভাবে কাটা ছাগলের মতো ছটপট করতে দেখে সায়ন উত্তেজিত হয়ে রবিকে বলে, এই রবি, তুই এবার ছাড়, এবার আমাকে চান্স দিয়ে, আমি যে কন্ট্রোল করতে পারছি না। সায়নের কথা শুনে রবি পূর্ণিমার গোপনাঙ্গে নিজের পুরুষাঙ্গটা প্রবেশ করাতে করাতে বলে, দাঁড়া ভাই, লাস্ট দানটা খেলে নেই তোর বৌদির সঙ্গে, তারপর তো তোকেও চান্স দিচ্ছি। দাঁড়া দাঁড়া। এই কথা বলে রবি পূর্ণিমার গোপনাঙ্গে নিজের পুরুষাঙ্গটা প্রবেশ করিয়ে ঝাঁকাতে শুরু করে। অন্যদিকে সায়ন উত্তেজনা সহ্য করতে না পেরে পূর্ণিমার নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দুটো পুরুষের পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে পূর্ণিমা নীরবে চোখের জল ফেলে। এরপর যতদিন যেতে থাকে, বাড়িতে কৌশিক ও তার মা গায়ত্রী দেবী না থাকাকালীন পূর্ণিমাকে একা পেয়ে ওই দুই জানোয়ার দিনের পর দিন তার নরম শরীরের ওপর পাশবিক নির্যাতন করত। কিন্তু এই নির্যাতনের কথা কোনোদিনও গায়ত্রী দেবী ও কৌশিককে পূর্ণিমা বলতে পারত না, ওদের দুজনের হুমকির ভয়ে। পূর্ণিমার উপর যখন পাশবিক নির্যাতন তুঙ্গে, তখন কৌশিকের পরিবারে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কৌশিকের মা গায়ত্রী দেবী সন্ধেবেলায় পুজো বলে দুপুরবেলায় ঠাকুর ঘরে বসে পুজোর গোছগাছ করছিল। হঠাৎ সেই সময় একটা পোড়া গন্ধ গায়ত্রী দেবীর নাকে ভেসে আসতেই তিনি মঙ্গল ঘটে জল দিতে দিতে নাক ছিটকে বলেন, কোথা থেকে একটা পুরো গন্ধ, হ্যাঁ গন্ধ আসছে না, বিচ্ছিরি। আচ্ছা, বৌমা রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করতে গিয়ে কোনো ভোগ পুড়িয়ে ফেলেনি তো? এই কথা বলে গায়ত্রী দেবী যেই ঠাকুর ঘর থেকে বেরোতে যাবেন, অমনি
নিচতলা থেকে কৌশিকের চিৎকার শোনা যায়। মা, তাড়াতাড়ি নিচে এসে দেখো তোমার বৌমা ঠাকুরের ভোগ রান্না করতে গিয়ে কি কাণ্ড ঘটিয়ে বসেছে, দেখে যাও একবার। বাড়ির নিচতলা থেকে কৌশিকের চিৎকার শুনে গায়ত্রী দেবীর সঙ্গে সঙ্গে পড়িকিমড়ি করে নিচে ছুটে যেতেই দেখেন রান্নাঘরের ভেতর কালো ধোঁয়ায় ভর্তি, আর পূর্ণিমা জ্বলন্ত। অগ্নিদগ্ধ শরীরটা নিয়ে রান্নাঘরের ভেতর ছোটাছুটি করছে আর চিৎকার করে একটা অদ্ভুত কথা বলছে। মা, কৌশিক, তোমরা শোনো, প্রতিদিন আমার স্বামীর অলক্ষ্যে গিয়ে আমার এই সুন্দর শরীরটাকে যারা ভোগ করেছে, আমি তাদের ছাড়বো না। মৃত্যুর পরও আমি তাদের আমি দেখে নেব। এই কথা বলতে বলতে পূর্ণিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পূর্ণিমার জ্বলন্ত লেলিহান আগুনের শিখার ভেতর থেকে এই অদ্ভুত ধরনের কথাগুলো শুনে গায়ত্রী দেবী বলে ওঠেন, কৌশিক, এই কৌশিক, বৌমা কি বললো রে? ওকে কে বা কারা ভোগ করেছে তোর আর আমার অলক্ষ্যে গিয়ে? আমি জানি না মা, পূর্ণিমার এই কথার মানে কি আমি সত্যিই জানি না। আমি ওর এই কথার কিছু মানেই বুঝতে পারলাম না। এই কথা বলে কৌশিক একটা মোটা কম্বল হাতে নিয়ে রান্নাঘরে ছুটে গিয়ে পূর্ণিমার জ্বলন্ত অগ্নিদগ্ধ শরীরটাতে সঙ্গে সঙ্গে চাপা দিতেই পূর্ণিমার শরীরের জ্বলন্ত আগুন নেভে ঠিকই, কিন্তু পূর্ণিমাকে বাঁচানো যায় না। পূর্ণিমা আগুনে পুড়ে অপঘাতে মারা গেল বলে কৌশিক পূর্ণিমার 3 দিনের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করে, কিন্তু পূর্ণিমা কেন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে তা কৌশিক ও গায়ত্রী দেবীর কাছে রহস্য থেকে যায়। পূর্ণিমার শ্রাদ্ধানুষ্ঠান মিটে যাওয়ার 5 দিন পর 6 দিনের মাথায় একদিন রাতে সায়ন তার অন্ধকার ঘরের মধ্যে ফোনে ফেসবুকে একটা মেয়ের নাচের রিলের ভিডিও দেখছিল। সেই ভিডিওটাই দেখাচ্ছিল যে একটা 21-22 বছরের মেয়ে পিঠ খোলা একটি সুন্দর গোলাপি লেহেঙ্গা পরে পিছন ফিরে তার দুধ সাদা তেল চকচকে খোলা কোমরটা নাচের ভঙ্গিতে দোলাচ্ছে। ফোনের মধ্যে রিলের গানের মেয়েটাকে পেছন ফিরে কোমর দুলিয়ে নাচতে দেখে সায়ন তার শুকনো ঠোঁটের উপর জিভটা একবার বুলিয়ে নিয়ে বলে ওঠে, শোনো, একবার তুমি সামনে ফেরো দেখি, তোমার চাঁদ মদন মুখটা দেখতে কেমন আর শরীরটা দেখতে কেমন। আমি যে আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে। সায়নের এই কথা শেষ হতেই রিলের ভিডিওর নাচের মেয়েটা নাচতে নাচতে হুট করে সামনের ক্যামেরার দিকে ফিরে তাকায়। তারপর কোমর দুলিয়ে নাচতে নাচতে যখন মেয়েটা ক্যামেরার দিকে এগিয়ে আসতে লাগলো, তখন সায়ন দেখল মেয়েটার রূপ ধীরে ধীরে যেন পরিবর্তন হচ্ছে। এরপর সায়নের সঙ্গে যা ঘটল তা ছিল তার কল্পনার অতীত। মেয়েটা যখন নাচতে নাচতে ক্যামেরার দিকে এগিয়ে আসছিল, সায়ন দেখল মেয়েটার ফর্সা দুধে আলতা রংটা ধীরে ধীরে উধাও হয়ে যেন আগুনে ঝলসে পুড়ে যাওয়া চামড়ার রূপ ধারণ করেছে। এছাড়া আরও একটা দৃশ্য দেখে সায়নের 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। সে দেখল মেয়েটার সারা শরীরে চামড়া ধীরে ধীরে পোড়া চামড়ার রূপ নিল। এরপর মেয়েটার মুখটা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। মেয়েটার মুখটা পুরোটা পরিবর্তন হয়ে গিয়ে তার মৃত বৌদি পূর্ণিমার রূপ নেয়। ফোনের রিলের ভিডিওর মধ্যে এই অদ্ভুতের দৃশ্য দেখা মাত্র সায়ন সঙ্গে সঙ্গে ভয়ে ফোনের পাশের পাওয়ার বাটনটা টিপে ফোনটা অফ করে বিছানার উপর চিত হয়ে শুয়ে হাঁপাতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো ফোনের রিল ভিডিওর মধ্যে এই রকম অদ্ভুতের দৃশ্য দেখানো কি করে সম্ভব।
সায়ন যখন মনে মনে এই কথা ভাবছিল, হঠাৎ খাটের তলা থেকে একটা খসখসানির আওয়াজ তার কানে ভেসে আসতে সায়ন বলে ওঠে, খাটের তলায় কি ইঁদুর ছুঁচু ঢুকলো নাকি এই এত রাতে? উফ, না, এখন এদেরকে আমাকে তাড়াতে বসতে হবে, যত জ্বালা। এই কথা বলে সায়ন বিছানা থেকে নেমে খাটের তলার দিকে নিচু হয়ে তাকাতেই বিস্ফারিত দৃষ্টিতে সে দেখে তার মৃত বৌদি তার খাটের তলায় উপুর হয়ে শুয়ে আছে, আর তার দিকে আগুনের মতো লাল জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পুড়ে যাওয়া এক গুচ্ছ চুল মুখের এক পাশে পড়ে আছে বলে মুখের বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে না, আর বাকি মুখের অর্ধেক যেটুকু দেখা যাচ্ছে সেইটা মুখের অর্ধেক অংশ থেকে আগুনে ঝলসে। পুড়ে যাওয়ার জন্য মুখের চামড়াগুলো ঝুলে পড়েছে। শরীরটা থেকে একটা বিশ্রী পচা আষ্টে দুর্গন্ধ বেরুচ্ছে। সায়ন খাটের তলায় এই ভয়ঙ্কর ভুতুরের দৃশ্য দেখা মাত্র খাট থেকে 5 হাত দূরে ছিটকে সরে আসে। বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে পূর্ণিমার জীবন্ত প্রেত হামাগুড়ি দিতে দিতে খাটের তলা থেকে বেরিয়ে আসছে সায়নের দিকে, আর এগিয়ে আসতে আসতে খিকখিক করে বিশ্রী একটা হাসি এসে বলছে, তুই আর তোর বন্ধু রবি আমার সঙ্গে যা যা অন্যায় করেছিস, খুব শীঘ্রই তোরা আমার হাতে মরবি। অন্ধকার ঘরের মধ্যে মাঝরাতে খাটের তলা থেকে একটা জীবন্ত প্রেতকে ওইভাবে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে দেখে সায়ন ভয়ে চিৎকার করতে করতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এসো এদিকে। মাঝরাতে সায়নের চিৎকার চেঁচামেচি শুনে গায়ত্রী দেবী ঘুম থেকে উঠে নিজের ঘর ছেড়ে সায়নের ঘরের দিকে ছুটে আসতেই দেখে সায়ন নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে ঘরের ভিতরে তাকিয়ে হাঁপাচ্ছে। সায়নকে ঘরের ভিতরের দিকে তাকিয়ে ওইভাবে হাঁপাতে দেখে গায়ত্রী দেবী সায়নের কাছে ছুটে আসে। ওর পিছে গায়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে, ও ছোট খোকা, এই তোর কি হলো রে? তুই এই মাঝরাতে তোর ঘরের বাইরে দাঁড়িয়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? গায়ত্রী দেবীর প্রশ্ন শুনে সায়ন তার অন্ধকার ঘরের ভিতর আঙুল দেখিয়ে বলে, বড় বই খাটের নিচে উপরে শুয়ে আছে। দেখো না, আর আমাকে শুধু ভয় দেখাচ্ছে। সায়নের মুখে এই কথা শুনে গায়ত্রী দেবীর ভুরু দুটো কুঁচকে যায়। তিনি অবাক কণ্ঠে বলেন, তুই কি বলছিস সায়ন? তুই চোখে ভুল দেখেছিস। যা গিয়ে শুয়ে পড় তো। এই মাঝরাতে চিৎকার করে আমার ঘুমটাই ভাঙিয়ে দিলি। যা। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি নিজের চোখে গিয়ে আমার ঘরে গিয়ে দেখবে। চলো, আমি সত্যি বলছি না, মিথ্যে বলছি। চলো। সায়নকে রেগে রেগে এই কথাগুলো বলতে দেখে গায়ত্রী দেবী খানিকটা বাধ্য হয়ে সায়নের ঘরে যায়। ঘরে গিয়ে ঘরের আলো জ্বালিয়ে খাটের তলায় নিচু হয়ে দেখেন খাটের তলায় কেউ আছে নাকি। সত্যিকারের কিন্তু কাউকে সায়নের খাটের তলায় উপুর হয়ে শুয়ে থাকতে দেখা যায় না। কাউকে দেখতে না পেয়ে গায়ত্রী দেবী যেই উঠতে যাবে, দেখেন খাটের তলায় যে বড় পরিত্যক্ত লোহার বাস্কটা আছে, সেই বড় লোহার বাস্কটার পাশে কয়েক গোছা মেয়েদের পোড়া চুল পড়ে আছে। এই দেখে গায়ত্রী দেবী খাটের তলা থেকে হাত বাড়িয়ে পোড়া চুলের দলাগুলো বের করে এনে সায়নের মুখের সামনে তুলে ধরে বলে ওঠে, এই সায়ন, তোর খাটের তলায় মেয়েদের পোড়া চুলের দলা? এই কি করে এলো রে? আজ মেয়েদের চুল তোর খাটের তলায় এলো কি করে? তুই কিছু জানিস? গায়ত্রী দেবীর হাতে মেয়েদের পোড়া চুলের দলা দেখে সায়ন ভয়ে মায়ের কাছ থেকে 5 হাত দূরে ছিটকে সরে যায়। তারপর মায়ের প্রশ্নের উত্তরে কাঁপা কাঁপা গলায় বলে,
আমি আমি কিছু জানি না মা। আমার ঘরে খাটের তলায় মেয়েদের পোড়া চুল গুলো এলো কি করে? তুমি এই নোংরা জিনিসগুলো এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও। আর আমার দেখি কেমন গাটা ঘোরাচ্ছে। এই কথা বলতে বলতে সায়ন ভয়ে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সায়নকে ওইভাবে ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়তে দেখে গায়ত্রী দেবী সায়নের সঙ্গে একটা কথা না বাড়িয়ে পোড়া চুলগুলো নিয়ে সায়নের ঘরের আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। গায়ত্রী দেবী ঘর অন্ধকার করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সায়ন খাটের তলা থেকে শুনতে পায় কে যেন নীলি গলায় গোঙাতে গোঙাতে কাঁদতে কাঁদতে বলছে, এবারের মতো তুমি বেঁচে গেলে ছোট ঠাকুরপো, পরের বার কিন্তু আমার হাত থেকে আর বাঁচবে না, আমি বলে দিলাম তোমাকে। খাটের তলা থেকে নীলি গোঙানির কান্নার আওয়াজটা শুনে সায়নের বুঝতে বাকি রইল না যে তার মৃত বৌদি তার খাটের তলা থেকে এই হুমকিগুলো দিচ্ছে তাকে। সারা রাত ধরে খাটের তলা থেকে তার মৃত বৌদির হুমকি শুনতে শুনতে সায়ন কখন যে ঠাকুর নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। এই সায়ন, সায়ন, আর কত ঘুমাবি? এবার ওঠ। রবির গলা কানে আসতে সায়ন ধীরে ধীরে চোখ খোলে। চোখ খুলতেই দেখে তার প্রিয় বন্ধু রবি দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ মুখ কেমন শুকনো শুকনো আর ফ্যাকাশে দেখাচ্ছে। সাত সকালে রবিকে সায়ন তার ঘরের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হয়। সে বলে ওঠে, কিরে রবি, এত সাত সকালে তুই আমার বাড়িতে? আজ তোর কলেজ নেই, আর তোর চোখ মুখ এইরকম শুকনো দেখাচ্ছে কেন রে? রাতে ভালো ঘুম হয়নি নাকি? তুই নিঘা, তুই মানুষের কথা চিন্তা করছিলিস না? সায়নের প্রশ্ন শুনে রবি সায়নের বিছানার উপর ধপ করে বসে পড়ে। সায়নের দিকে তাকিয়ে বলে, না না, মানুষের কথা চিন্তা করছিলাম না। আসলে কাল রাতে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, জানিস সায়ন। সেই ঘটনার হাত থেকে আমি মরতে মরতে কোনো রকমে বেঁচে ফিরেছি আজ। রবির মুখ থেকে এই কথা শুনে সায়নের বিছানার উপর ধরফর করে সোজা হয়ে উঠে বসে। ভয় আর তো কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কাল রাতে আবার তোর সঙ্গে কি অদ্ভুত ঘটনা ঘটলো যে তুই মরতে মরতে বেঁচে গেছিস? সায়নের প্রশ্ন শুনে রবি ধীরে ধীরে বলতে শুরু করে তার সঙ্গে গতকাল ঠিক কি কি ঘটনা ঘটেছে। কাল রাত কটা হবে, 1টা কি 2টো, হঠাৎ ওই সময় আমার ঘরে একটা পোড়া পচা আঁশটে দুর্গন্ধে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানার উপর শুয়ে একটু নাকটা ছিটকে বলি, এই মাঝরাতে আমার ঘরে হঠাৎ পোড়া পচা আঁশটে গন্ধ, এরকম দুর্গন্ধটা ছাড়ছে কেন? দেখতে হচ্ছে তো। এই কথা বলে আমি যেই বিছানা ছেড়ে উঠে আলোটা জ্বালাতে যাব, হঠাৎ আমার বিছানার পাশে চোখ পড়তেই আমি একটা জিনিস দেখে ভয়ে চমকে উঠি। এই কথা বলতে বলতে রবি থেমে যায়। রবিকে কথা বলতে বলতে থামতে দেখে সায়ন বলে ওঠে, থামলি কেন বল রবি? তুই তোর বিছানার উপর এমন কি জিনিস দেখলি যে তুই ভয়ে চমকে উঠলি? সায়নের প্রশ্ন শুনে রবি সায়নের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে, বিছানার উপর তাকিয়ে দেখি তোর বড় বৌদি পূর্ণিমা শুয়ে আছে, আর আমার দিকে লাল জ্বলন্ত অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে একটা সাবদের হাসি হাসছে, জানিস। আর 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 কি রবি, বল, চুপ করে থাকিস না। পূর্ণিমা বৌদি শুয়ে আছে, তো তার সারা দেহ নগ্ন, দেহে একটা বস্ত্রের চিহ্ন পর্যন্ত নেই, আর শরীরটা আগুনে ঝলসে পুড়ে যাওয়ার জন্য সারা শরীরের চামড়াগুলো কুচকে কুচকে রয়েছে, এবং সেই আগুনে ঝলসে পুড়ে যাওয়া চামড়াগুলো বোমের মতো গলে গলে আমার বিছানার উপর পড়ছে। বিছানার উপর এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র আমি
আমি যেই লাফিয়ে বিছানা থেকে নামতে যাব, অমনি তোর বৌদি আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়লো। তারপর আমার বুকের উপর উবু হয়ে চেপে বসলো। বসে আমার পরনের জামাটা ওর লম্বা লম্বা কালো কালো বড় বড় ধারালো নখ দিয়ে এক টান মেরে ছিঁড়ে ফেললো, জানিস। ওহ, তারপর ওর ওই কালো কালো বড় বড় ধারালো নখগুলো দিয়ে আমার নগ্ন বুকের উপর সমানে পাগলের মতো আজরাতে বলতে লাগলো হিস হিসে গলায়, আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আজ আমার হাতেই তোর মৃত্যু, রবি। আর তোর প্রিয় বন্ধু সায়নের জন্য আমি মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছি, শুধুমাত্র তোদের জন্য। তোদের জন্য আমার এই অপবিত্র শরীর নিয়ে এই পৃথিবী ছাড়তে আমি বাধ্য হয়েছি। ও যখন আমার নগ্ন বুকের ওপর নখের আঁচড় দিতে দিতে এই কথাগুলো যখন বলছিল, তখন আমার শরীরে যত জোর ছিল আমি আমার শরীরটাকে উপর থেকে ওকে ধাক্কা মেরে সরাতে চেষ্টা করলাম। কিন্তু কিন্তু কি জানিস, কিছুতেই মানে ওই প্রেতকে সরাতে পারলাম না। যেন আমার শরীরের উপর একটা বিরাট বড় একটা পাথরের চাই যেন চেপে বসে আছে। সারা রাত আমাদের দুজনের মধ্যে চরম ধস্তাধস্তি চলার পর ভোর যখন 4:30 বাজে, তখন আমার বাড়ির সামনে যে মসজিদটা আছে না, ওই সে মসজিদের আজানের সুর যখন বেজে উঠল, তখন দেখি ধীরে ধীরে তোর বৌদির প্রেতাত্মাটা একটা সাদা ধোঁয়ার রূপ নিল। তারপর সেই ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে আমার ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি তা দেখতে পেলাম না। এরপর ওই ধোঁয়া মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ঘরের দেওয়ালে টাঙানো মা কালীর ফটোটা বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কালী নাম জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। মায়ের ডাকে যখন ঘুম ভাঙলো, উঠে দেখি ঘড়িতে 9টা বাজে। আমি তোকে কথাগুলো বলবো বলে মনটা ছটফট করছিল, সেই জন্যই আর কি আমি সকাল সকাল তোর বাড়িতে চলে এলাম। সায়ন, কিছু মনে করিস না যেন। রবি এক নিঃশ্বাসে গতকাল রাতে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে সব বলা শেষ করে। সে সায়নকে আবারও বলে, তোর যদি আমার সঙ্গে ঘটা কাল রাতের ঘটনাগুলো বিশ্বাস না হয়, তাহলে তোকে একটা জিনিস দেখাবো সায়ন। কি জিনিস দেখাবি? দেখা। সায়নের প্রশ্ন শুনে রবি শার্টের বোতামগুলো খুলতেই সায়নের বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে রবির সারা গলা ও বুক জুড়ে লাল লাল বড় বড় নখের আঁচড়ের দাগ। আর দাগগুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে মানুষের নখের আঁচড়ের দাগ নয়। সায়ন রবির মুখ থেকে সব শুনে আর রবির বুকে নখের আঁচড়ের দাগগুলো দেখে গতকাল রাতে তার সঙ্গেও কি ঘটনা ঘটেছে সব কথা রবিকে খুলে বলতেই রবির 2 চোখ কপালে উঠে যায়। ভয়ে কাঁপা কাঁপা গলায় রবি বলে, এই আমাদের দুজনের সঙ্গে কি হচ্ছে বলতো? আচ্ছা তোর বৌদি আমাদের কাছ থেকে কি চাই বলতো? রবির কথা শুনে সায়ন রবির নগ্ন বুকের উপর নখের আঁচড়গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি কিছু জানি না। এবার প্লিজ চুপ কর, তুই আর ভাল লাগছে না। কি রে সায়ন, এখনো তুই মুখ ধুসনি, বাসি বিছানায় শুয়ে রয়েছিস? যা তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়। হ্যাঁ যাচ্ছি মা। এই কথা বলে সায়ন বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যেতেই যাচ্ছিল, তখন হঠাৎ গায়ত্রী দেবী বলেন, ছোট খোকা, তোকে না কতদিন ধরে একটা কথা বলবো করে ভাবছি, কিন্তু এই নানা রকম কাজের চাপে কথাটা বলতে ভুলে যাচ্ছি। গায়ত্রী দেবীর কথা কানে যেতেই সায়ন বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে পড়ে। গায়ত্রী দেবীর দিকে মুখ ফিরিয়ে বলে ওঠে, কি কথা বলো মা। জানিস সায়ন, গত 3 রাত ধরে না আমার কিছুতেই ভালো করে ঘুম হচ্ছে না। কেন কাকিমা, শরীর খারাপ লাগে নাকি রাতে? আপনার কি গ্যাস অম্বলের মতো ধাত আছে নাকি? না, শরীর খারাপ টারাপ ওসব কিছু নয়। অন্য একটা কারণে গত 3 রাত ধরে আমার ঘুম আসছে না। এখন তোকে যে সেই কথাটা বলবো। কি কারণে তোমার রাতে ঘুম আসছে না মা? সব পরিষ্কার করে খুলে বলো তো আমাকে। ঘটনাটা আমার সঙ্গে শুরু হয় মঙ্গলবার রাত থেকে। রাত তখন কটা হবে, 2 কি 2:30। হঠাৎ সেই সময় একটা জানিস একটা গুগানির একটা কান্নার আওয়াজ আমি শুনে আমার ঘুমটা ভেঙে যায়।
ঘুমটা ভেঙে যেতেই আমি শুনছি সেই গোঙানির আওয়াজটা আমার ঘরের ভেতর থেকেই আসছে। আমি এত রাতে কান্নার আওয়াজটা শুনে ভয় পেয়ে যাই, কিন্তু ওই ঘরের ভেতর কী কাঁদছে দেখার জন্য আমি বিছানা থেকে উঠে বসতে দেখি ওই হালকা সবুজ নাইট ল্যাম্পটা জ্বালিয়েই ওই আলোয় দেখি আমার পায়ের দিকে যে জানলা আছে ওর সামনে লাল কাপড় পরিহিত একটা অচেনা মহিলা লম্বা চুল ছিঁড়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি ওই অচেনা মহিলাটাকে ওভাবে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখে জিজ্ঞাসা করি, কে আপনি? আমার ঘরে ঢুকিভাবে কাঁদছেন কেন? আমার কথাটা শুনে না সেই অচেনা মহিলাটা ধীরে ধীরে আমার দিকে তাকাতেই আমি মহিলাটাকে দেখা মাত্রই ভয়ে চমকে উঠি। এই কথা বলে গায়ত্রী দেবী চুপ করে যায়। গায়ত্রী দেবীকে চুপ করে যেতে দেখে সায়ন বলে, মহিলাটিকে দেখা মাত্র তুমি চমকে উঠলে কেন? মহিলাটি কে ছিল? গায়ত্রী দেবী তখন সায়নের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর বড় বৌদি পূর্ণিমা। গায়ত্রী দেবীর মুখ থেকে এই কথা শুনে সায়ন ও রবি দুজনেই ভয়ে চমকে ওঠে। দুজন দুজনের দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। তারপর আবার গায়ত্রী দেবী বলতে শুরু করে, বৌমা আমার দিকে ফিরে খুব করুণ শুনে কাঁদতে থাকে আর বলে, মা, আজ আমার মৃত্যুর জন্য আপনার বাড়ির একজন সদস্য আর সেই সদস্যের একজন বন্ধু দায়ী। পূর্ণিমার মুখে ওই অদ্ভুত ধরনের কথাটা শুনে আমি না খুব অবাক হয়ে যাই আর ওকে জিজ্ঞেস করি, কে আমার বাড়ির সেই সদস্যটা কে যার জন্য তুমি আজ মৃত্যুর পথ বেছে নিয়েছো বৌমা? আমি বৌমাকে কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে দেখি বৌমার এই শরীরটা না ধীরে ধীরে এই সাদা ধোঁয়ার রূপ নিল। তারপর সেই সাদা ধোঁয়াটা ওই কুণ্ডুলির মতো পাক খেতে খেতে ঘরে যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না রে। জানিস ছোটো খোকা, এরপর পরপর 3 রাত আমার সঙ্গে এই একই রকম ঘটনা ঘটে। ওই রাত 2-2:30 নাগাদ ওই বৌমার করুণ কান্নার আওয়াজে আবার আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি উঠে দেখি বৌমা আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে আর কাঁদতে কাঁদতে সেই একই কথা বলছে, আমার মৃত্যুর জন্য তোমার বাড়ির এক সদস্য আর সেই সদস্যের এক বন্ধু দায়ী। কিন্তু বৌমা যে আমাদের বাড়ির কোন সদস্যের কথা বলে রোজ আমি কিছুতে বুঝতে পারি না, জানিস সায়ন? মা দেখো, তোমার ধীরে ধীরে বয়স বাড়ছে। তুমি রাতে কি দেখতে কি দেখেছো ঠিক নেই। বড় বৌদিকে তুমি খুব ভালোবাসতে, তো তাই হয়তো ঘুমের মধ্যে বড় বৌদির স্বপ্ন দেখছো আর ভয় পাচ্ছ। সায়নের মুখ থেকে এই কথা শুনে গায়ত্রী দেবী মুখ বেঁকিয়ে একটু অভিমানী গলায় বলে, আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। এই কথা বলে হাতে ধরা খাবারের প্লেটটা সায়নের বিছানার উপর রেখে গায়ত্রী দেবী সায়নের ঘর থেকে বেরিয়ে যায়। সায়নের মা ঘর থেকে বেরিয়ে যেতে রবি ঘরের চারিদিকে একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে সায়নকে বলে, এই সায়ন, আমার মনে হচ্ছে তোর বড় বৌদি আমাদের আশেপাশে কোথাও একটা আছে আর আমাদের দিকে সারাক্ষণ নজর রাখছে। আমরা কি করছি আর না করছি সবটা। রবির কথাটা সায়নের কানে যেতেই তার বুকটা ভয়ে ধরাস করে ওঠে, কিন্তু নিজের ভয়টাকে কিছুটা সামলে নিয়ে বেশ কড়া গলায় বলে, বাজে কথা বাদ দে তো, এখন চল তাড়াতাড়ি খেয়ে নি। কলেজ যাবি তো আমার সঙ্গে? না রে সায়ন, আজ আমার শরীরটা ভালো নেই, রাতে ভালো করে ঘুম হয়নি তো, বাড়ি কি এখন ট্রেনে ঘুমাবো। তুই যা, তুই আজ কলেজ যা, আমি কাল যাবো, বুঝলি? এই কথা বলে রবি সায়নের মায়ের আনা একটা লুচি আর আলুর দম ভয়ে কোনো রকমে গলান্ধকরণ করে সায়নের বাড়ি থেকে বেরিয়ে যায়। রবি বাড়ি থেকে বেরিয়ে যেতেই সায়ন বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে জামা কাপড় পরে মায়ের আনা লুচি আলুর দমের প্লেটটা হাতে নিয়ে একটা লুচি ছিঁড়ে আলুর দমের বাটিতে যেই মাখাতে যাবে, দেখে যে আলুর দমের বাটিতে কয়েক কোছা মেয়েদের পোড়া চুল পড়ে আছে। এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠে সায়ন, মা, ও মা, তাড়াতাড়ি একবার আমার ঘরে আসো আর দেখে যাও আলুর দমের বাটির মধ্যে এগুলো কি পড়ে আছে।
রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরের রান্নার জন্য সবজি কাটছিল গায়ত্রী দেবী। সায়নের চিৎকার কানে যেতেই সবজি কাটা থামিয়ে পড়িকিমুড়ি করে গায়ত্রী দেবী সায়নের ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, এই ছোট খোকা, খোকা তুই তুই এভাবে চিৎকার করে ডাকছিস কেন? কি হয়েছে? মা দেখো, আলুদমের বাটির মধ্যে এক গাছা মেয়েদের পোড়া চুল পড়ে। আচ্ছা, তুমি কি খাবার প্লেটে তোলার সময় চোখে কি ভালো করে দেখো না? উফ, কই কই দেখি 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 কোথায় তোর আলুর দমের বাটির মধ্যে মেয়েদের পোড়া চুল পড়ে আছে, দেখা। এই কথা বলে গায়ত্রী দেবী সায়নের হাত থেকে লুচি আলুর দমের প্লেটটা নিয়ে আলুর দমের বাটির মধ্যে তাকিয়ে বলে ওঠে, ও তোর চোখটা গেছে সায়ন। কোথায় আলুর দমের বাটির মধ্যে মেয়েদের পোড়া চুল দেখছিস তুই? কিচ্ছু নেই তরকারি ছাড়া। তুই চোখে ভুল দেখে আমার নামে মিথ্যে দোষ দিচ্ছিস। মায়ের কথা শুনে সায়ন আলুর দমের বাটির মধ্যে তাকাতেই দেখে কোথায় আলুর দমের বাটির মধ্যে মেয়েদের পোড়া চুল। আলুর তরকারি ছাড়া কিচ্ছু নাই। সায়ন আলুর দমের বাটির মধ্যে পোড়া চুলগুলো অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যেতে দেখে অবাক গলায় বলে ওঠে, এই তো কিছুক্ষণ আগে বাটির মধ্যে পোড়া চুলগুলো ছিল, এ মা, এর মধ্যে গেল কোথায়? সায়নের এই কথা শুনে গায়ত্রী দেবী সায়নের হাতে খাবারের প্লেটটা ধরিয়ে দিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে সায়নের কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে দেখে রবির মতো সায়নও কোনো রকমে একটা লুচি গলান্ধকরণ করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিন সায়নের কলেজ থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা, 7:30 বেজে যায়। সায়ন যখন তাদের পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসছিল, হঠাৎ তার দৃষ্টি যায় রবির বাড়ির দিকে। রবির বাড়ির দিকে সায়নের দৃষ্টি যেতেই সে দেখে রবির বাড়ির সামনে পাড়ার কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কিসব ফিসফিস করে কথা বলছে। রবির বাড়ির ভেতর থেকে সমানে রবির মা নির্মলা দেবীর চিৎকার ও সঙ্গে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভগবান, তোমার কেমন বিচার? তুমি আমার কোল থেকে আমার ছেলেটারে ছিনিয়ে নিলে এখনই। ও কি দোষ করেছিল? রবির মায়ের কথাগুলো সায়নের কানে ভেসে আসতেই সায়ন ভয়ার্ত গলায় বলে ওঠে, রবির আবার ভালো মন্দ কিছু হলো না তো গতকালের রাতের মতো? সায়ন মনে মনে এই কথা বলে রবির বাড়ির দিকে ছুটে যায়। তারপর বাড়ির সামনে পাড়ার লোকেদের ভিড় ঠেলে রবির বাড়ির ভেতর ডাইনিং রুমে সায়ন পা দিতেই তার পা দুটো কেঁপে যায়। সে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে রবির মা নির্মলা দেবীর সামনে একটা আগুনে ঝলসে পুড়ে যাওয়া মৃতদেহ রাখা আছে। পুড়ে যাওয়া মৃতদেহটা দেখে সায়নের চিনতে অসুবিধা হলো না যে এটা রবি ছাড়া আর কারুর মৃতদেহ নয়। রবির পুড়ে যাওয়া মৃতদেহটা দেখে সায়ন কাঁপা কাঁপা গলায় রবির মা নির্মলা দেবীকে জিজ্ঞাসা করে, কাকিমা, রবির এই অবস্থা হলো কি করে? ও কখন এই ঘটনা ঘটালো? সকালবেলা রবি তোর বাড়ি থেকে ঘুরে এসে আমাকে বলল, মা আমার খুব ঘুম পাচ্ছে, কাল সারা রাত ঘুমায়নি ভালো করে, আমি এখন আমার ঘরে ঘুমোতে যাচ্ছি, তুমি আমার ডেকো না। এই বলে ও ঘরে ঘুমোতে চলে যায়। তারপর বিকেল 4:30 নাগাদ ঘুম থেকে উঠে বলে, মা খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমি তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবো, সামনে কলেজে সেমেস্টারের পরীক্ষা আছে। আমি রবির কথা শুনে ওকে তাড়াতাড়ি খেতে দিই। ও খাওয়া দাওয়া সেরে নিয়ে
নিজের ঘরে পড়তে চলে যায়। তারপর বিকেল 5:30 নাগাদ আমি ওর ঘরে যাই আর বলি যে, এই শোন রবি, তুই পড়, আমি একটু আমাদের পাড়ার শম্ভুদার মিষ্টির দোকান থেকে সন্ধেবেলার জন্য একটু সিঙ্গারা নিয়ে আসছি তোর আর আমার জন্য। আমার কথা শুনে ও বলল, আচ্ছা ঠিক আছে মা। এই কথা শুনে শম্ভুদার মিষ্টির দোকানে সিঙ্গারা আনতে চলে যাই। তারপর 15 মিনিট বাদে যখন ফিরি, বাড়ির সদর দরজার সামনেই দাঁড়াতেই আমার বাড়ির ভেতর থেকে কিরোসিন তেল আর পোড়া গন্ধ আমার নাকে ভেসে আসতেই আমার বুকটা ধড়াস করে ওঠে। আমি চিৎকার করে পাড়ার লোকজনদের ডাকি। আমার চিৎকার শুনে পাড়ার সবাই ছুটে এসে দরজা ভাঙতেই দেখে রবি ওর জ্বলন্ত অগ্নিদগ্ধ শরীরটা নিয়ে সারা ডাইনিং রুম জুড়ে ছোটাছুটি করছে। সেই আগুনের লেলিহান শিকার ভেতর থেকে চিৎকার করে আমার উদ্দেশ্যে বলছে, মা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলো, বাঁচাও তুমি মা, বাঁচাও আমাকে বাঁচাও মা, বাঁচাও। রবিকে জ্বলন্ত আর অগ্নিদগ্ধ অবস্থায় ওইভাবে ঘরের এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে পাড়ার লোকজন এক মুহূর্ত দেরি না করে আমার উঠোনের এক কোনায় যে টিউবওয়েল ছিল সেখান থেকে বালতি বালতি জল নিয়ে এসে রবির জ্বলন্ত শরীরটার ওপর ঢালতেই রবির গায়ের আগুন নিভে যায়, কিন্তু ওকে বাঁচানো যায় না। ও সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু ওর ওই কথাটা আমার কানে সমানে বাজতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, বাঁচাও মা। ওটা যে রবি কার কথা বলল সেটাই ঠিক আমি বুঝতে পারলাম না, জানিস সায়ন। নির্মলা দেবীর মুখ থেকে সব ঘটনা শুনে সায়নের বুঝতে বাকি রইল না যে রবির মৃত্যুর পেছনে তার বড় বৌদি পূর্ণিমার প্রেতাত্মার হাত রয়েছে। দিনের পর দিন রবি তার বৌদির সঙ্গে যে অন্যায় করেছিল তার শাস্তি পূর্ণিমা আজ দিয়েছে ওকে। রবির আগুনে জ্বলে পুড়ে যাওয়া শরীরটা সায়ন বেশিক্ষণ সহ্য করতে না পেরে ওইখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসার পথ ধরে। সায়ন তাদের পাড়ার রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তখন রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, কোনো লোকজন যাতায়াত করছিল না। হঠাৎ সেই সময় পেছন থেকে মেয়েলি হিসহিসে গলায় কে যেন বলে ওঠে, আজ রবিকে যেমন আমি নিজের হাতে মেরেছি, এবার সায়ন তোকেও আমি নিজের হাতে মারবো, তিলে তিলে মারবো। তুই আমার হাতেই মরবি, আমার হাতেই তোর মৃত্যু। মৃত্যুর জন্য প্রস্তুত হ। পেছন দিক থেকে মেয়েলি হিসেসে গলায় কথাগুলো শুনে সায়নের বুঝতে বাকি রইল না যে এই কথাগুলো তার বৌদি পূর্ণিমা ছাড়া আর কারোর নয়। পূর্ণিমা বৌদির হিসেসে গলার হুমকি শুনে সায়ন পিছন দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ভয়ে ভয়ে বাড়ির পথ ধরে দৌড়াতে লাগে। সায়নকে হন্তদন্তভাবে বাড়ি ঢুকতে দেখে গায়ত্রী দেবী জিজ্ঞাসা করে, কি সায়ন, সায়ন তোর কি হলো? হ্যাঁ, আর রবি যে আজ বিকেলে আত্মহত্যা করেছে, তুই খবরটা শুনেছিস? গায়ত্রী দেবীর প্রশ্ন শুনে সায়ন টেবিলের ওপর থেকে জল ভর্তি একটা বোতল হাতে তুলে নিয়ে সেই বোতলের ছিপি খুলে বোতলের কিছুটা জল কলান্ধকরণ করে গায়ত্রী দেবীর দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে, মা আমি তো এতক্ষণ রবির বাড়িতেই ছিলাম, ওখান থেকেই তো আসছি। এই কথা বলে সায়ন আর কোনো বাড়তি কথা না বলে নিজের ঘরের দিকে চলে যায়। নিজের ঘরে ঢোকার আগে সায়ন একবার গায়ত্রী দেবীর দিকে তাকিয়ে বেশ ক্লান্ত বিধ্বস্ত গলায় বলে, মা আজ আমার শরীর মন দুটোই ভালো নেই, আমি আজ রাতে কিছু খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। এই কথা বলে সায়ন নিজের ঘরে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে নরম বিছানার উপর তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটা এলিয়ে দিতেই তার দু চোখের পাতা জুড়ে ঘুম নেমে আসে। এরপর সায়ন কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ তার নগ্ন বুকের ওপর একটা শীতল স্পর্শ লাগতেই তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই অন্ধকার ঘরের মধ্যে
জ্বলা হালকা নীল লাইট বাল্বের আলোয় দেখে তার পাশে তার নগ্ন বুকের উপর হাত দিয়ে তার বড় বৌদি পূর্ণিমা বসে আছে নগ্ন অবস্থায়। লাল জ্বলন্ত অগ্নিদৃষ্টি দিয়ে সায়নের দিকে তাকিয়ে একটা বাঁকা সাপদের হাসি আসছে। সায়ন তার পাশে পূর্ণিমা বৌদিকে দেখা মাত্র যেই বিছানা থেকে লাফিয়ে উঠতে যাবে অমনি পূর্ণিমা এক লাফ মেরে সায়নের বুকের উপর চেপে বসে। তারপর সায়নের চোখের তার লাল জ্বলন্ত চোখ রেখে হাতের বড় বড় কালো কালো ধারালো নখগুলো দিয়ে সায়নের নগ্ন বুকের উপর আঁচড় দিতে থাকে সমানে। তার মুখ গহ্বর থেকে লম্বা লালায়িত জিভটা বের করে সায়নের সারা মুখে বোলাতে থাকে। সায়ন পূর্ণিমা বৌদির এই রূপ অত্যাচার সহ্য করতে না পেরে সে হাত জড়ো করে একটু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে যা যা অন্যায় কাজ করেছি তার অলক্ষ্যে গিয়ে খুব ভুল করেছি। ভবিষ্যতে কোনো মেয়ের সঙ্গে আমি এইরকম অন্যায় কাজ করব না, তোমাকে কথা দিলাম। সায়নের মুখ থেকে এই কথা শুনে পূর্ণিমার প্রেত ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সায়নের গলাটা আরো জোরে টিপে ধরে হিসিসে গলায় বলে, ক্ষমা? তোকে ক্ষমা করব আমি? তোর মতো চরিত্রহীন পুরুষদের আমি কোনোদিনও ক্ষমা করব না। দিনের পর দিন তুই আর তোর প্রিয় বন্ধু রবি তোর দাদা আর মায়ের অলক্ষ্যে গিয়ে আমার সঙ্গে যে যে অন্যায় করেছিস তার কোনো রকম ক্ষমা নেই। আমার কাছে জেনে রাখিস তুই ভালো করে, তোদেরকে আমি ক্ষমা করব না। আমি তোকে কিছুতেই ছাড়বো না, তোকে আমি তিলে তিলে শেষ করব। এই কথা বলে পূর্ণিমার প্রেত ধীরে ধীরে সাদা ধোঁয়ার রূপ নিয়ে কুণ্ডুলি পাকিয়ে সায়নের চারিদিকে দু একবার পাক খেয়ে নিয়ে সায়নের শরীরের মধ্যে প্রবেশ করতেই সায়ন দু একবার ছটফট করে ধীরে ধীরে অতল এক গভীর ঘুমের কোলে ঢলে পড়ে। সায়ন, এই সায়ন, বেলা 9:30 বাজে আর এতক্ষণ তুমি ঘুমোচ্ছিস এখনো? উঠে পড়, জল খাবার খেয়ে নে। কাল রাত থেকে তো কিছু খাওয়া দাওয়া করিসনি। গায়ত্রী দেবী এই কথা বলতে বলতে চায়ের কাপের প্লেটটা হাতে নিয়ে দরজা খুলে সায়নের ঘরের ভেতরে ঢুকতেই দেখে সায়ন খাটের মাঝখানে গুটিসুটি মেরে কোলের মধ্যে নিজের মুখটা গুঁজে বসে বসে দুলছে। সায়নকে মুখ নিচু করে ওইভাবে দুলতে দেখে গায়ত্রী দেবী সায়নের দিকে এগিয়ে গিয়ে ওর গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কি রে সায়ন, সায়ন কি হয়েছে? কি হয়েছে রে বাবা? রবির জন্য মন খারাপ করছে? কি করবি বল, নিয়তি, ওর ভাগ্যে যেটা লেখা আছে আর সেটাই ওর জীবনে ঘটেছে। তুই এত মন খারাপ করিস না বাবা। শোন ছোট কোকা, দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। গায়ত্রী দেবীর এই কথা শেষ হতেই সায়ন মুখটা না তুলে মেইলি কণ্ঠে হিসিসের স্বরে বলে ওঠে, না মা, কিছু ঠিক হবে না। আপনার ছোট খোকা সায়ন আমার সঙ্গে যা যা অন্যায় করেছে সেই অন্যায় শাস্তি ওকে এই জীবনে ভোগ করতে হবে, করতেই হবে। সায়নের গলা থেকে পূর্ণিমার গলা শুনে গায়ত্রী দেবী ভয়ে চমকে উঠে বিছানা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গিয়ে গায়ত্রী দেবী সায়নের মুখটা দেখে ভয়ে চমকে ওঠেন। বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখেন সায়নের সারা মুখটা অদ্ভুতভাবে নানা ধরনের পোড়া দাগে ভর্তি। এছাড়া চোখের মণি দুটো জবা ফুলের মতো লাল টকটক করছে। সায়নের এই ভয়ঙ্কর বিভৎস রূপ দেখা মাত্রই গায়ত্রী দেবী জিজ্ঞাসা করেন, সায়ন, সায়ন, তোর মুখটা এভাবে পুড়ে গেল কি করে, কিভাবে? আর তুই পূর্ণিমার মানে বড় বৌদির গলা নকল করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? গায়ত্রী দেবীর এই কথাগুলো শুনে সায়ন বিছানা থেকে এক লাফ মেরে গায়ত্রী দেবীর সামনে এসে দাঁড়ায়। ওর ওই লাল জবা ফুলের মতো চোখ দুটো গোল গোল করে গায়ত্রী দেবীর দিকে তাকিয়ে সায়নের শরীরের ভেতরে ভর করে থাকা
পূর্ণিমার প্রেতাত্মা হিসিসে গলায় বলে ওঠে, মা, আপনার ছোট ছেলে সায়ন আমার সঙ্গে যে অন্যায় কাজটা করেছে ও কিন্তু আমার হাত থেকে বাঁচবে না, এই আমি আপনাকে বলে দিলাম। সায়নের গলা থেকে পূর্ণিমার গলার আওয়াজ আর ওর ওই হুমকি শুনে গায়ত্রী দেবী খুব ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু নিজের ভয়টাকে সায়ন ওরফে পূর্ণিমার প্রেতাত্মার সামনে প্রকাশ না করে গায়ত্রী দেবী বলেন, বৌমা, আমার ছোট কাকা সায়ন তোমার সঙ্গে কি এমন অন্যায় কাজ করেছে যে তুমি আজ ওকে এত বড় শাস্তি দিচ্ছ? ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। গায়ত্রী দেবী যখন সায়নের শরীরের ভেতর ভর করে থাকা পূর্ণিমার প্রেতাত্মাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করল, তিনি দেখলেন সায়ন কেমন যেন টলতে টলতে গিয়ে বিছানার উপর গিয়ে ধপ করে বসল। তারপর সঙ্গে সঙ্গে বিছানার উপর পড়ে অজ্ঞান হয়ে গেল। সায়নকে এই অস্বাভাবিক ধরনের আচরণগুলো করতে দেখে গায়ত্রী দেবী তখন সঙ্গে সঙ্গে সায়নের ঘর থেকে বেরিয়ে এক মুহূর্ত দেরি না করে তার বড় ছেলে কৌশিককে ফোন করে সব জানাতেই কৌশিক মায়ের কথা মতো সেই দিনই বিকেলের ট্রেন ধরে বকুলগঞ্জ থেকে নিজের বর্ধমানের গ্রামের বাড়িতে ফিরে আসে। গায়ত্রী দেবী নিজের ঘরের বিছানার ওপর মাথায় হাত দিয়ে খোলা জানলার দিকে তাকিয়ে সায়নের কথা চিন্তাই করছিল। হঠাৎ সেই সময় তার বড় ছেলে কৌশিকের গলার আওয়াজ কানে ভেসে আসতেই গায়ত্রী দেবীর সম্মিত ফেরে। খোকা, তুই এসেছিস? হায় বাবা, আমি যে কি নিশ্চিন্ত হয়েছি, তোকে কি বলবো। তুমি ডেকেছো বলে আমি এসেছি, না হলে এই বাড়িতে আমার আসতে একদম ইচ্ছে করে না। এই বাড়ির আনাচে কানাচে পূর্ণিমার স্মৃতি ছড়িয়ে আছে যে। তার সায়নের কি হয়েছে? ও কোথায়? কৌশিকের প্রশ্ন শুনে গায়ত্রী দেবী কৌশিকের হাতটা ধরে সায়নের ঘরে নিয়ে যায়। কৌশিক সায়নের ঘরে পা দিতেই দেখে সায়ন বিছানার মাঝখানে গুটিসুটি মেরে মুখ নিচু করে বসে কেমন ভাবে যেন দুলছে। সায়নকে মুখ নিচু করে ওইভাবে দুলতে দেখে কৌশিক সায়নের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সায়নের পাশে বসে ওর পিঠে হাত রেখে জিজ্ঞাসা করে, এই সায়ন, তোর কি হয়েছে? কৌশিকের এই প্রশ্ন করাতে সঙ্গে সঙ্গে সায়ন মুখ তুলে কৌশিকের দিকে তাকায়। হিসিসে গলায় সায়ন ওরফে পূর্ণিমার প্রেত বলে ওঠে, তোমার ভাইকে আমি কিছুতেই ছাড়বো না কৌশিক। ও আমার সঙ্গে তোমার অলক্ষ্যে গিয়ে দিনের পর দিন যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তোমাদের চোখের সামনে ওকে আমি তিলে তিলে মারবো, তুমি দেখে নিও সেটা। মা, ভাইয়ের এইরকম অবস্থা হলো কি করে? ওর মুখটা ওইভাবে কে পুড়িয়ে দিয়েছে? আর ওর গলা থেকে পূর্ণিমার গলা বেরোচ্ছে কেন? জানি না রে, জানি না বড় খোকা, সায়নের গলা থেকে হঠাৎ করে বৌমার গলা বেরোচ্ছে কেন, আর ওর মুখটা ওইভাবে পুড়িয়ে দিয়েছে কে? আমি কিছু জানি না। এই কথা বলতে বলতে গায়ত্রী দেবী মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকে হাউ হাউ করে। আর কৌশিক সায়নের দিকে তাকিয়ে বলে, মা, আমার মনে হচ্ছে ভাই নিজের মধ্যে নেই। ওর মধ্যে হয়তো পূর্ণিমার প্রেতাত্মা ভর করেছে, কিন্তু কেন ভর করেছে সেটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। কিভাবে জানবি বড় খোকা? মা, তুমি এখন আমার সঙ্গে একটা জায়গায় যাবে। কোথায়? কোথায় রে, বল কোথায়? তুমি আমার কলেজের বন্ধু তন্ময়কে তো চেনো? হ্যাঁ, তুই যখন কলেজে পড়তিস ও তো তখন তোর সঙ্গে কলেজে যেত, আর আমাদের বাড়িতেও তো খুব আসতো। তা আজ হঠাৎ তোর কথা বলছিস কেন বাবা? তন্ময়ের বাবা একজন বড় মাপের তান্ত্রিক। ওনার কাছে গিয়ে সায়নের কি কি সমস্যা হচ্ছে সব কথা খুলে বললে হয়তো উনি আমাদের এই ঘোর বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তা তোর বন্ধু তন্ময়ের বাড়ি কোথায়, আর ওর বাবার নাম কি? এই তো আমাদের পাশের গ্রাম চণ্ডীপুরে ওর বাড়ি। আর ওর বাবার নাম আচার্য গিরিজাশঙ্কর গাঙ্গুলি। কলেজে পড়ানোকালীন তন্ময়ের মুখে শুনেছি ওর বাবা নাকি গ্রামের দূর দূরান্তের শ্মশানে গিয়ে নানা ধরনের কঠোর তন্ত্র সাধনা করে শবদেহের ও জ্বলন্ত চিতার উপর বসে বড় বড় তান্ত্রিকদের সঙ্গে। উনি নাকি একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। এছাড়াও দূর দূরান্ত থেকে কোনো লোক বিপদে পড়ে যখন ওনার কাছে আসে সাহায্য চাইতে, উনি নাকি তাদের সেই বিপদের হাত থেকে রক্ষা করেন।
চল চল বাবা, তাড়াতাড়ি চল। ওই তন্ময়ের বাবার কাছে আমাদের আর দেরি করে লাভ নেই। এরপর যদি সায়নের ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমাদের দুজনের তখন হাত কামড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে না রে বড় খোকা। এরপর ওরা দুজন বেশি দেরি না করে সায়নকে ঘরে তালা দিয়ে সেই রাতেই তন্ময়ের বাড়ি রওনা দেয়। গায়ত্রী দেবী যখন সায়নের ঘরের দরজা তালা দিচ্ছিল, ঘরের ভেতর থেকে সায়ন ওরফে পূর্ণিমার প্রেতাত্মা গায়ত্রী দেবী ও কৌশিকের উদ্দেশ্যে চিৎকার করে বলছিল, তোরা যেখানেই যেই তান্ত্রিক সাধু বাবার কাছে যাস না কেন, তোদের ছেলেকে তোরা ওর বাঁচাতে পারবি না। ওর মরণ আমার হাতেই লেখা আছে, এই তোদের আমি বলে দিলাম। তাই কোনো তান্ত্রিক বা সাধু বাবা করে কোনো লাভ নেই। আমার জীবিত কলে আমার সঙ্গে যে যে অন্যায়গুলো ওরা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে, আর সেটা এই জীবনে। বাবা ঠাকুর, আপনি তো সব শুনলেন। আপনি দয়া করে আমার বাড়িতে আসুন, আমার বাড়ি থেকে আমার ছোট ছেলেটাকে বাঁচান। না হলে যে আমার বড় বৌমার অতৃপ্ত প্রেতাত্মা ওকে যে মেরে ফেলবে। বড় বৌমা যে আমার ছোট ছেলেটার সঙ্গে কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না বাবা ঠাকুর। আমার মনে হচ্ছে গায়ত্রী দেবী, আপনার ছোট ছেলে সায়ন আপনার বড় বৌমা পূর্ণিমার সঙ্গে জীবিতকালে এমন হয়তো কিছু বাজে অন্যায় ঘটনা ঘটিয়েছে, তাই ও মৃত্যুর পর প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু এখন আমাকে আপনার বাড়ি গিয়ে জানতে হবে যে সায়ন আপনার বড় বৌমার সঙ্গে কি এমন ঘটনা ঘটিয়েছে যে ও মৃত্যুর পর এইভাবে ফিরে এসে সায়নের উপর প্রতিশোধ নিতে চাইছে। বাবা ঠাকুর, আপনি আমার বাড়ি কবে যাবেন? আজই চলুন না, আজ আমার ছোট কাকাকে দেখতে। না, আজ নয়, আজ তো সোমবার, কাল আবার মঙ্গলবার। আমি কাল সন্ধ্যে 6টা নাগাদ আপনার বাড়িতে যাব। কাল আবার অমাবস্যার তৃতীয়। কাল আমি আপনার ছেলে তার বউ ওরফে আপনার অতৃপ্ত বৌমার মুখোমুখি হব। কালই আপনার বাড়িতে যাওয়ার জন্য আমার শুভ দিন, আমার গণনাও তাই বলছে। আজ নয়, আপনি আমার বাড়ি কাল যাবেন। ঠিক আছে বাবা ঠাকুর, এর মধ্যে যদি আমার ছোট কুকার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। ওই অতৃপ্ত প্রেত আপনার ছেলের যদি কিছু ক্ষতি না করতে পারে, তার জন্য আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি। আপনি এখনই গিয়ে ওই জিনিসটা ওর বিছানার তক্ত বসে তলায় রেখে দেবেন, কেমন? এতে আজ রাতটা ওর বেশ নির্বিঘ্নে কেটে যাবে। এই কথা বলে উনি আরামকে দ্বারা ছেড়ে উঠে কিছুটা দূরে একটা কাঠের আলমারির দরজা খুলে ওর ভেতর থেকে কি একটা জিনিস বের করে এনে সেই জিনিসটা গায়ত্রী দেবীর হাতে দিয়ে বলে, আপনাকে যে মাদুলিটা আমি হাতে দিলাম, এই মাদুলিটা মা চণ্ডিকার মন্ত্রপুত মাদুলি। এই মাদুলিটা ওর বিছানার তলায় রাখলে ওকে কোনো অতৃপ্ত প্রেতাত্মা আর ছুতেও পারবে না, আজকের রাতের মতন। কারণ এর মেয়াদ শুধুমাত্র একদিনই। আচার্য গিরিজাশঙ্কর বাবুর হাত থেকে প্রণাম করে মন্ত্রপুত মাদুলিটা হাতে নিয়ে গায়ত্রী দেবী কৌশিকের সঙ্গে বাড়ি ফিরে এসে সায়নের ঘরের দরজার তালা খুলে ঢুকে দেখে সায়ন তার বিছানার উপর পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সায়নকে শান্তভাবে ঘুমাতে দেখে গায়ত্রী দেবী খুব সন্তর্পণে বিছানার তক্তাপোষের তলায় আচার্য গিরিজাশঙ্কর বাবুর দেওয়া মন্ত্রপুত মাদুলিটা রেখে দেয়। সায়নের বিছানার তলায় মা চণ্ডিকার মন্ত্রপুত মাদুলিটা রাখার পর সেই দিন রাত্রিটা সায়নের নির্বিঘ্নে কেটে যায়। বল, তোর নাম কি? তুই এত সায়নকে কষ্টই বা দিচ্ছিস কেন? ও তোর সঙ্গে কি এমন অন্যায় কাজ করেছে? আচার্য গিরিজাশঙ্কর বাবু সায়ন ওরফে পূর্ণিমার প্রেতকে এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে সে লাল সিঁদুরের গণ্ডির মধ্যে
হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করে বলে ওঠে, না না না, সে কথা আমি আপনাকে কিছুতেই বলবো না। আমি যদি আপনাকে সেটা বলি যে ও আমার সাথে কি কি করেছে, আপনি এখনই আমাকে মুক্তি দিয়ে দেবেন না, সেটা আমি হতে দেব না। আপনি আমাকে মুক্তি দিয়ে দিলে তো আমি ওকে ওর পাপের শাস্তি দিতে পারবো না। আমি আপনাকে কিছুতেই বলবো না। পূর্ণিমার মুখ থেকে এই কথা শুনে আচার্য গিরিজাশঙ্কর বাবু রেগে গিয়ে বলে, আচ্ছা সায়ন, তোর সঙ্গে কি কি করেছে তুই বলবি না, তাই তো? আর আমি যদি তোকে এখনই মুক্তি দিয়ে দিস এই ভয়, আচ্ছা আমি তোকে এখনই মুক্তি দেব না, কিন্তু তোকে এবার বলতে হবে যে ও তোর সঙ্গে কি কি অন্যায় কাজ করেছে। আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিকের কথা শুনে পূর্ণিমার প্রেত শান্ত হয়ে কি যেন একটা ভাবে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, আজ থেকে 5 মাস আগে আমার সঙ্গে কৌশিকের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি কৌশিকের সঙ্গে এই বাড়িতে আসি ঠিকই, কিন্তু আমি মোটেও সুখী ছিলাম না। কারণ কৌশিক আমাকে এই বাড়িতে একা রেখে যখন বকুলগঞ্জে ওর কাজের জায়গায় কাজ করতে যেত, সেই সুযোগে আমার দেওর সায়ন প্রতিনিয়ত আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার শরীরটাকে ভোগ করত। শুধু ও একা নয়, সঙ্গে ওর প্রিয় বন্ধু রবিও থাকতো। এই ঘটনাটা ওরা দুজনে মিলে আমার সঙ্গে দিনের পর দিন করেছে। পূর্ণিমার কথার মাঝে কৌশিক হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, পূর্ণিমা, সায়ন ও রবি আমার অলক্ষ্যে গিয়ে তোমার ওপর এত অত্যাচার করত, তুমি আমাকে সেই কথাটা বলনি কেন? কেন? কৌশিকের প্রশ্ন শুনে পূর্ণিমার প্রেত বলে ওঠে, ভয় বলিনি তোমাকে কৌশিক। ওরা যখন আমার শরীরের ওপর পাশবিক নির্যাতন চালাতো, ওরা তখন আমাকে হুমকি দিত যে আমি যদি তোমাকে এই কথাগুলো বলি, ওরা নাকি আমাকে ফাঁসিয়ে দেবে, তোমার কাছে আমার নামে উল্টো পাল্টা বলবে। সেই ভয়ে আমি তোমাকে কিছু বলিনি, নীরবে এই পশু দুটোর নির্যাতন সহ্য করে গেছি দিনের পর দিন। এরপর ওদের দুজনের অত্যাচার যখন তুঙ্গে, তখন আমি আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেই অপমানে আমি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করি। আমি আমার মৃত্যুর পর আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসি এই পৃথিবীর বুকে। আর আমি রবিকে পুড়িয়ে মেরে আমার অপমানের বদলা নিই। আর সায়নকে নিজের হাতে মেরে আমার অপমানের পুরো প্রতিশোধ নেওয়া হবে, তবে আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। এই কথা বলে সায়ন ওরফে পূর্ণিমার প্রেত সমানে হাত পা ছুটতে থাকে, আর সারা শরীরে ও মুখে নিজের হাত দিয়ে নখের আঁচড় দিতে দিতে বলে, সায়নকে আমি কিছুতেই ছাড়বো না। আজও আমার হাতে মরবে, আজও এই পৃথিবীতে শেষ দিন। পূর্ণিমার এই কথা শুনে আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিক বলে, মা, তুই এই পাপীকে শাস্তি দেওয়ারই বা কে? তোর সঙ্গে ও যে ঘোর অন্যায় করেছে সেই শাস্তি ওকে ভগবানই দেবে, তবে তুই নয়। আমি বলছি তুই ওকে ছেড়ে দে, ওর পাপের শাস্তি ও ঠিকই পাবে একদিন না একদিন। আচার্য গিরিজাশঙ্কর বাবুর কথাটা শোনা মাত্রই সায়ন ওরফে পূর্ণিমার প্রেতাত্মা, যে ছটফট করছিল পাগলের মতো কিছুক্ষণ আগে, কেমন যেন শান্ত হয়ে যায়। তারপর বলে, হে বাবা ঠাকুর, আপনি ঠিকই বলেছেন, আমি শাস্তি দেওয়ার কে? আমি তো শাস্তি দেওয়ার কেউ নই। আমার সঙ্গে যে অন্যায় ওরা করেছে সেই শাস্তি যে স্বয়ং ভগবানই ওদের দেবে। বাবা ঠাকুর, আমি আর এই অতৃপ্ত শরীর নিয়ে পারছি না পৃথিবীর বুকে থাকতে। এবার আমাকে মুক্তি দিন, আপনি আমাকে মুক্তি দিন। আচ্ছা বেশ, আমি তোকে মুক্তির পথ দেখাবো, কিন্তু তুই যে সায়নের শরীর ছেড়ে চলে গেছিস চিরদিনের মতো, সেটা আমরা কি করে বুঝবো? আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিকের প্রশ্ন শুনে পূর্ণিমা বলে ওঠে, বাড়ির গেটের সামনে যে ঝাঁকড়া আম গাছটা আছে, ওটা দেখতে পাচ্ছেন বাবা ঠাকুর? ওই বড় ঝাঁকড়া আম গাছটা একটু পরে যখন পুরোটা ভেঙে পড়বে, তখনই বুঝতে পারবেন আমি সায়নের শরীর ছেড়ে বেরিয়ে গেছি, আর আমার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্তি পেয়েছে। পূর্ণিমার এই কথা শেষ হতেই আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিক ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ শুরু করে।
ওং স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধস্তবং স্বস্তি ন পুষ্যা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক সৃষ্টি নেমি। ওং শান্তি শান্তি শান্তি। আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ শুরু করার সঙ্গে সঙ্গে সায়নের শরীরটা 2-3 বার ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যেতেই ওরা 3 জন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেটা হলো সায়নের শরীরের ভিতর থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে আসে কুণ্ডুলি পাকাতে পাকাতে। ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে বেরিয়ে এসে সায়নের চারিদিকে একবার পাক খেয়ে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। সাদা ধোঁয়াটা বাড়ির বাইরে বেরিয়ে যেতেই বাড়ির বাইরে থেকে মরমর করে কি একটা ভেঙে পড়ার আওয়াজ হতেই ওরা 3 জন ছুটে গিয়ে দেখে সত্যি সত্যি বাড়ির গেটের সামনে যে ঝাঁকড়া বড় আম গাছটা ছিল সেই গাছটা পুরো ভেঙে পড়েছে। ঝাঁকড়া আম গাছটাকে ওইভাবে ভেঙে পড়তে দেখে আচার্য গিরিজাশঙ্কর তান্ত্রিক কৌশিক ও গায়ত্রী দেবীর উদ্দেশ্যে শান্তির হাসি হেসে বলে ওঠে, সায়নের উপর থেকে পূর্ণিমার অতৃপ্ত ছায়া সরে গেছে চিরদিনের মতো। আর কোনো ভয় নেই আপনাদের ওকে নিয়ে। সায়নের উপর থেকে এত বড় বিপদ কেটে যাওয়ার পর সায়ন আর কোনোদিনও সুস্থ হয় না। সে চিরদিনের মতো মানসিকভাবে ভারসাম্য হারায়। তারপর থেকে সে সব সময় ঘরেই থাকত, কলেজে যেত না, বাইরে বন্ধুদের সঙ্গে আর আগের মতো আড্ডা দিতেও বেরোতো না। সব সময় ঘরে থাকত আর ঘরে থেকে অদৃশ্য কার দিকে তাকিয়ে চিৎকার করে সমানে গায়ত্রী দেবীর উদ্দেশ্যে বলতে থাকত, মা দেখো, পূর্ণিমা বৌদি আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে আমাকে নাকি সঙ্গে করে নিয়ে যাবে। এইভাবে সায়নের পাগলামি 2 সপ্তাহ চলার পর একদিন সকালে গায়ত্রী দেবী উঠে দেখে সায়ন ওর ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কেন যে আত্মহত্যা করল সায়ন, আজও তা গায়ত্রী দেবী ও কৌশিকের কাছে রহস্যই থেকে গেছে। আজ আপনারা শুনলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে রক্তাক্ত কামিনী। তা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেকেই তোমরা আছো যারা আমাদের চ্যানেলে গল্প শুনছো নিয়মিত, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, পাশে থাকো, তবে তো আরো নতুন নতুন গল্প আনবো তোমাদের জন্য। যাই হোক, তাহলে আজ আমাদের এতটা পর্যন্তই, চলি। আর হ্যাঁ, তোমার গুরুত্বপূর্ণ মতামত আমাদের চ্যানেলে কিন্তু খুব ভালোভাবে প্রভাবিত করবে, তাই পাশে থেকো আর এরকম কমেন্ট করতে থাকো। টাটা, বাই।